গতকাল রাতে একটা বিষয় নিয়ে লাইভে আসার কথা ছিল, কিন্তু নিউজ পেপার পড়লে অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে খুবই আহত হই। যার কারণে গতকাল আর লাইভ আসা হয়নি। এমনিতে অসুস্থ, তার উপর যখন ব্যক্তিগত সমস্যা থাকে, ব্যক্তিগত পারিবারিক চাপ থাকে, তার উপরে আবার যখন চলে আসে আন্তর্জাতিক বিষয়গুলো এবং জাতীয় বিষয়গুলো, খারাপ লাগে যখন দেখি যে সারা পৃথিবীতেই মানবতা বিরোধী এবং মানবতা বিধ্বংসী কাজগুলো চলতেছে। তখন খুব কষ্ট পাই। আসলে কালকে আমি অসুস্থ হয়ে গেছি কয়েকটি ঘটনায়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে। এই নিউজগুলো, মানবতা বিরোধী নিউজগুলো দেখলে আর হুঁশ থাকে না। এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সব ব্যাপারেই সবাই যার যার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বলে, আসল উদ্দেশ্য কেউ বলে না যে মূল ঘটনা কি। সব জায়গাতে আপনি দেখবেন, খুঁজে পাবেন না আপনি। সবচেয়ে খারাপ লাগে, আপনি কি বলবেন, কাকে কি বলবেন? কাউকে আপনি কিছুই বলতে পারবেন না। প্রত্যেকে যার যার অবস্থান থেকে ব্যাখ্যা করবে সবকিছু, প্রত্যেকেই। আপনি দেখেন, ইউক্রেনের দিকে তাকান, প্রত্যেকে যার যার অবস্থায় বলবে। আপনি পাকিস্তানের বেলুচিস্তানের দিকে তাকান, দেখবেন যার যার অবস্থান থেকে কথা বলবে। আপনি উইঘুরের মুসলিম নির্যাতনের বিষয়ে তাকান, দেখবেন যার যার পক্ষে কথা বলবে। আপনি সেটা পৃথিবীর যে কোনো দেশেই যান, প্রত্যেকে যার যার অবস্থান থেকে কথা বলবে, কেউ সত্যটা আপনাকে বলবে না। আর আপনি যখন সত্যটা বলে দিবেন, তখন আপনি সবার কাছেই খারাপ হয়ে যাবেন। এক পক্ষ না, আপনি সত্য বললে আপনি কখনোই কখনোই কোনো পক্ষের কাছে আপনি ভালো হইতে পারবেন না। আপনি যদি ফিলিস্তিন নিয়ে কথা বলেন, তাহলে আপনি ইসরায়েলিদের ইসরায়েলিদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন, এবং মুসলমানদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন যদি সত্য কথাটা বলেন। সমস্যা আছে। আপনারা সেখানে দেখতেছেন যে ভূমি নিয়ে যুদ্ধ, ইহুদি মুসলিমের যুদ্ধ। আসলে তা না। যত না সেখানে এই মুহূর্তের কথা বলছে, আগের কথা বাদ। এই মুহূর্তে যেটা চলছে সেটা তেলের জন্য যুদ্ধ, সেটা ভূমির জন্য যুদ্ধ না, এটা পুঁজিবাদী যুদ্ধ। কিন্তু এটা বললে কেউ মানবে না। খোদ এই কি বলে আপনার বামপন্থীরা এই কথা মানবে না। মানে আপনি যখন পুঁজিবাদের কথা বলবেন যে এখানে তেলের জন্য যুদ্ধ হচ্ছে, তখন তারা মানবে না। খোদ বামপন্থীরাই মানবে না, তো আপনি মুসলমানদের কিভাবে বুঝাবেন? বুঝাইতে পারবেন না। আসলে সেটা তেলের যুদ্ধ, বাজারের যুদ্ধ, এমনকি আহ, মতবাদের যুদ্ধটা সেখানে খুবই গৌণ। কিন্তু যদিও মতবাদের বিষয়টা আনা হয়, ভৌগোলিক বিষয় না, টোটালি বাণিজ্যিক যুদ্ধ। তেল হচ্ছে এক নাম্বার, এটা আপনি বুঝাইতে পারবেন না। এটা বুঝাইতে গেলেই আপনি খারাপ হয়ে যাবেন। আচ্ছা, ওটাতে গেল ফিলিস্তিনের ব্যাপার। এবার আমরা আসি, এবার আমরা আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসি। এবার আমরা বললাম, যেটা আপনাদের বলতেছিলাম, যে আমি গত রাতে ভিডিও করতে পারিনি, লাইভে আসার খুব ইচ্ছা ছিল, যদিও শরীর খারাপ। কিন্তু যখন দেখলাম কুষ্টিয়ায় একটি শিশু, যে শিশুটি ধর্ষিত হয়েছিল, সেই শিশু বাড়িটি পুড়িয়ে দিয়েছে, তারপর আমি আর মানসিকভাবে এতই অস্বস্তি অনুভব করছি যে আমি লাইভে কথা বলার মতো আমার বাক শক্তি ছিল না। ইউ কান্ট ইমাজিন।
একটা শিশুকে ধর্ষণ করা হলো কুষ্টিয়াতে, সেই শিশুর বাবা মামলা করলো বা তার গার্ডিয়ান মামলা করলো, এই অপরাধে তার বাড়ি পুড়িয়ে দিল দরিদ্র বলে। এই দায়টা কে নিবে, কারা নিবে? এই দায়টা আমি শুধুমাত্র যে ইউনুস গভর্নমেন্ট, যে ইউনুস সরকার আছে তাকে দিতে চাই না। আমি, আপনারা জানেন যে বর্তমান ইউনুস সরকারের সবচাইতে যিনি কঠোর সমালোচনা যারা করে তাদের আমি অন্যতম। তারপর আমি এই ঘটনার জন্য শুধুমাত্র ইউনুস সরকারকে দায়ী করবো না। অবশ্যই তারা দায়ী, কারণ এই মুহূর্তে তারা শাসক। যদি এই সরকারকে আমি মানি না, অবৈধ মনে করি, তারপর তাদের দায় ভার আছে দেশে কি হচ্ছে না হচ্ছে। তারা এগুলো দেখতেছে না, এটা তাদের অপরাধ। ওকে, এছাড়া সমাজের কিছু দায় আছে। কোন সমাজ? কুষ্টিয়া না শুধু, আমাদের এই দায় পুরো বাংলাদেশের যারা সমাজে বাস করে আমাদের সকলের। একজন ধর্ষকের বাড়ি পুড়ে দিল, আপনি বুঝতে পারছেন তো? গিয়ে দেখেন ওখানে ওই ধর্ষকের পক্ষে লোক বেশি। কেউ ভয়ে ধর্ষিত শিশুটার পক্ষ নিবে না, কেউ ডরে, কেউ লুভে, কেউ আছে এমনি যাবে না, কারণ নিজের তো ঘটে নাই, নিজের বাড়ি তো পড়ে নাই, তা অন্যের বাড়ি পড়ছে, অন্যের পোলা ধর্ষিত হয়েছে, তাতে কি সমস্যা? প্রশাসন তো যাবেই না। প্রশাসন দেখবে যে যার বাড়ি হইলো একটা কুড়ে ঘরের মতো বাড়ি, ছোট্ট একটা বাড়ি, সে আর কয় টাকা দিবে থানায়? থানা তার পক্ষে থাকবে না, এটাই স্বাভাবিক। সাংবাদিক তার পক্ষে থাকবে না, এটা স্বাভাবিক। মানে পারলে সে নিউজটা ব্ল্যাক আউট করে দিত, কিন্তু চোখে দেখা জিনিস সাংবাদিকরা তো একটু ব্ল্যাক আউট করতে পারতেছে না। সারা বাংলাদেশে অজস্র ধর্ষণের কেস। আমাদের সরিষাবাড়ি জামালপুরে এক পৌরসভাতে 2টা ওয়ার্ডে, 7 নং আর 9 নং ওয়ার্ডে শিশু ধর্ষিত হয়েছে, এবং 2জন ধর্ষকই ছিল বৃদ্ধ, এবং সেটা রমজান মাস। সেখানে লোকাল মাস্তানেরা বিএনপির নাম আসছে, একটা নাম নাকি মুতালেব নাকি আর একটা মাখন কি নাম, তারা নাকি মীমাংসা করে দিছে 20,000 টাকা নিয়ে। একটাতে তারা মীমাংসা করছে, আর একটা কেমনি মীমাংসা হয়েছে বলে না, লোকে ভয় পায়। আমি বারবার চেষ্টা করেছি এগুলো তথ্য নেওয়ার জন্য, খোদ সাংবাদিকেরা ভয় পায়, কারণ তারা ভাবে কোনো কারণে যদি আমি তাদের নাম বলে দিই, কিন্তু আসলে তো আমি বলবো না, আমার জান গেলেও আমি, আমাকে যে তথ্য দেবে তার নাম আমি বলবো না, আমি মরে যেতে পারি, বলবো না, আপনারা নিশ্চিত থাকেন। তারপরে ভয় পাইতে পারে। ভয় পাওয়ার কারণটা দেখলাম এই কুষ্টিয়ায় ধর্ষক, নির্যাতিত ভিকটিম, তার বাড়ি আবার পুড়িয়ে দিল। মানে ধর্ষকরা সবসময় এমন ক্ষমতাধর হয়, সমাজের লোক ধর্ষকদের পক্ষ নেয়, আমরা এটা দেখেছি। এগুলো আমরা দেখেছি, আমার সমাজেও দেখেছি। আমরা বিচার আচারে অনেক উপস্থিত থাকতাম, আমরা দেখতাম সবচেয়ে ভালো মানুষটি যখন বিচার করে ধর্ষকের পক্ষ নেয়। সামাজিক চাপে, রাজনৈতিক চাপে, অর্থনৈতিক চাপে, ধর্মীয় চাপে ধর্ষকের পক্ষ নিয়ে নেয় ফাইনালি, আমরা দেখেছি। আপনাদের মূল ঘটনাটা বলি যে কুষ্টিয়াতে কি ঘটেছে। যদিও সাংবাদিকেরা এখানে অর্ধেক কথা লিখছে, অর্ধেক লিখে নেই, আমি আপনাদের বলি কি ঘটেছে। বেশিরভাগ পত্রিকায় নিউজ এইভাবে আসছে, কিন্তু মূলত মামলা করার কারণে আবার দেখেন, আপনি মামলা করতে পারবেন না, আপনি মামলা করতে পারবেন না। আপনি যদি ধর্ষিত হন, এই দেখেন, ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আসলে অভিযোগ না, পুড়িয়ে দিয়েছে। কুষ্টিয়ায় খোকসায় ধর্ষণের শিকার সেই 8 বছরের শিশুটির বসত বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আফজাল কাজীর ছেলেকে আটক করেছে পুলিশ। মানে বুঝতে পারছেন তো, মামলা করছে। দেখেন, বাপের পক্ষ নিচ্ছে, কারণ বাপ ধর্ষক তাতে যায় আসে না। এদেশে ক্রাইম কোনোদিনই আপনি শেষ করতে পারবেন না, কারণ ক্রিমিনাল যদি পোলা হয়, মেয়ে হয়, বাপ মা তার পক্ষ নেবে। ক্রিমিনাল যদি বাপ মা হয়, পোলা পান তার পক্ষ নেবে, তো হবে না। সমাজও এরকম। শনিবার 5 এপ্রিল রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার গভীর রাতে মাথা গোজার একমাত্র টিনের ছাপড়া ঘটে আগুনে পুড়ে যায়, তাদের একমাত্র থাকার জায়গা সেটা পুড়ে যায়। গিয়ে দেখেন সে হয়তো এই কষ্ট করতে, শীতকাল হলে তো মারা যাইত, তবে তারা কোথায় আছেন এই নিয়ে পরিবারে কেউ মুখ খুলেনি। দেখেন, শনিবার সেখানে গিয়ে শিশু ও তার মাকে পাওয়া যায়নি, মানে এদেরও মেরে ফেলবে। গিয়ে দেখেন হুমকি দিয়ে দিছে এলাকার মস্তান, আত্মীয়, তাদের আত্মীয়, ধর্ষকের আত্মীয় স্বজন মাস্তান, এদের ভাব করে ফেলছে। সেটা জামাতের হোক, বিএনপির হোক। জামাত বিএনপি কেন বললাম, এখন তো মাস্তানি করবে জামাত ও বিএনপি, কারণ ক্ষমতায় না, সরকারি দল ক্ষমতায় না থাকলে কেউ মাস্তানি করতে পারে না, আমরা দেখেছি। দেখা যায় ছাপড়া ঘরেও পাশের রান্নাঘরের জায়গায় খুপড়ি ঘরটি সব পুড়ে গেছে, সামান্য কিছু পাশের খুঁটি দাঁড়িয়ে আছে, ঘরের মাঝে আংশিক পড়া অবস্থায় পড়ে রয়েছে বিছানা বালি। শিশুর দাদি জানান তার নাতনি ধর্ষণের শিকার হয়েছে, এ নিয়ে মামলা হয়। ওই মামলার একমাত্র আসামি আফজাল কাজীর লোকজন আগুন দিতে পারে, অন্য কেউ বলছে, আবার অন্য কেউ দিতে পারে। শিশু চাচা জানান কয়েকদিন আগে ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন, পরে লোকজন চিৎকার জেগে তিনি দেখেন আর কিছুই নেই। ওয়ার্ডের মেম্বার
কি সোবহান আলী জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এছাড়া ওই বাড়িতে গভীরে আগুন লাগাবে কি করে? কারেক্ট। ওসি শেখ নাইমুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনার সময় কয়েক ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু ডাক্তারি পরীক্ষা করানো, এর মধ্যে ওই বাড়িতে আগুন দেওয়া হলে এই ঘটনায় জড়িত অভিযোগে তারেক কাজী নামে একজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসক কর্মকর্তা আর এম ও হোসেন ইমাম জানান, শিশুটি হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে, পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। চিন্তা করে দেখছেন, মানে চোরি পে চোরি, তার উপর সিনাজরি। এই ধর্ষকের পোলায় গিয়ে বাড়িতে আগুন লাগাইছে, মানে মামলাও করতে দিবে না। আপনি মামলা এই দেশে, এটা কিন্তু সত্য, এই বাংলাদেশে আপনি যারা দুর্বল তারা মামলা করতে পারে না। মানে যদি আপনার পক্ষ কেউ না থাকে আর আপনি দুর্বল হন, আপনি মামলা করলে এলাকায় থাকতে পারবেন না। আপনি যে গলিতে থাকবেন শহর, সেই গলিতে আপনাকে মস্তান দিয়ে হামলা করবে, মামলা করবে, উল্টা আপনারা মামলা করবে, হামলা করবে। আর যদি গ্রামে থাকেন, গ্রামে থাকতে পারবেন না। এই গ্রামের কিন্তু মাতাব্বরে একটা ব্যবসা, একটা শিল্প, এটা নিয়ে কেউ কথা বলে না, এটা নিয়ে একদিন লাইভে আসবো। বাংলাদেশে কিন্তু মাতাব্বরি, ওই কোনো অপরাধ করলে অপরাধীকে বাঁচানো বা অপরাধীর পক্ষ হয়ে সেজে আবার ব্যবসা করা, দুইটাই আছে। হামলা মামলা যেমন আছে সরকারি, তেমনি এই মাতাব্বরদের একটা ব্যবসা আছে। আপনি মামলা করলে কি বলবো জানেন? গ্রামের ইজ্জত চলে গেছে। ধর্ষক গ্রামে থাকে, এটা ইজ্জত যায় না। ড্রাগ ডিলার গ্রামে থাকে, এটা ইজ্জত যায় না। একটা সন্ত্রাসী খুনি এলাকায় থাকে, এটা ইজ্জত যায় না। কিন্তু তাদের নামে মামলা করলে গ্রামের ইজ্জত যায়। এগুলো বলা বহু লোক আছে, আমি নিজে অন্তত 100 বার শুনেছি এই কথা। আমার এলাকায় মামলা করলে কি বললে দুর্বলে, আবার সবল যখন মামলা করে ঠিক আছে, সবল মামলা করলে ঠিক আছে। আমি এক এলাকার লোকের চিনি, তার শালাকে একজন গালি দিয়েছিল, এটা আমি বলেছি এর আগে। তার শালাকে গালি দিয়েছিল বলে পুলিশ পাঠিয়েছিল বাড়ি থেকে ধরে আনার জন্য। আমার শালাকে গালি দিয়েছে, ইজ্জত তার শেষ হয়ে গেছে। কিন্তু ক্ষমতায় চলে যাওয়ার পর সেই লোকেরই দেখছি তার সবারই ছাড়া করেছিল, তার পোলাপান সবারই ছাড়া হয়েছিল, কিছু করতে পারে নাই। অবশ্য এখন আবার তারা সে ক্ষমতায় আসছে সেই লোক। এই হচ্ছে তার নামে মামলা করা, এই হলে। আবার দেখেন ওই ব্যক্তি ওই গ্রামে, আমি যে ঘটনা বলতেছি, যে শালাকে পেটানোর, তার শালাকে গালি দেওয়ার কারণে সে পুলিশ পাঠিয়েছিল, আমাদের সরিষাবাড়ির পুলিশ পাঠিয়েছিল। হ্যাঁ, আমার শালা, আমি এত বড় নেতা, আমার শালারে গালি দিছে। ওই লোক একটা 3rd ক্লাস লোক, ওর শালা হলো 4th ক্লাস। আমি তাদের চিনি ব্যক্তিগতভাবে। যাই হোক, এখন ওই তার গ্রামে, ওই যে আরেক গ্রামে পুলিশ পাঠাইলো, মামলা করলো, তার শ্বশুর বাড়ির লোককে অপমান করছে দেখে। সেই গ্রামে একটা মামলা হয়েছিল, এই লোক বলছিল আমি থাকতে মামলা করলো, এত বড় সাহস, বিরাট মাথা পুড়ে গেছিল। এটা পুরো বাংলাদেশের চিত্র। তেমনি এই শিশুটা যে ধর্ষণ হয়েছে, এর পরিবারের লোকজন মামলা করছে, এই ক্ষোভে বাড়িটা পুড়িয়ে দিচ্ছে। কারণ গরিব মানুষ কিছুই হবে না, গরিব মানুষের পক্ষে কেউই নেই। আপনি আপনি ফিলিস্তিন খুঁজতেছেন, হ্যাঁ, আপনি রোহিঙ্গা খুঁজতেছেন, আপনার গ্রামেই তো আপনি ফিলিস্তিন বানায় রাখছেন, আপনার গ্রামেই তো আপনি বার্মা বানায় রাখছেন। সেই চিন্তা করছেন? কোনোদিন করেন নাই। এগুলো বাটপারে আপনারা বাদ দেন, নিজের দেশ নিজের গ্রাম আমাকে ঠিক করেন, অন্যের দিকে তাকানো বাদ দেন। এই গিয়ে দেখেন ওই গ্রামে এই ধর্ষকের পক্ষে সবাই, এবং দেখবেন কেউ সাক্ষীও দিবে না, এবং এদের উচ্ছেদ করে এই শিশুকে এবং শিশুর মাকে এলাকা ছাড়া করবে। এই মামলায় শেষে কিছুই হবে না। যদি আসামিকে গ্রেপ্তার করেছে এবং আসামির পোলাও আবার বাড়ি পড়ার কেসে আটকিল, দেখবেন সাক্ষী দিবে না কেউ। আমার স্পষ্ট মনে আছে, আমি কোর্টে গিয়ে গিয়ে দেখতাম সাক্ষীরা কি করে, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, উকিল কি করে, বাদী বিবাদী কি করে। একটা কেস শুরুতে একরকম, শেষে গিয়ে আরেক রকম, কেস শেষ। চোখে দেখা জিনিস কোর্টে গিয়ে বলে যে না, প্রথমে বলে পরে বলে যে এগুলো আমি ভুল বলছি, 164 চেঞ্জ করে ফেলায়। তারপরে সাক্ষী দিছে, কোর্টে গিয়ে সাক্ষী দিছে একবার, জমকে এটা করছে এটা করছে, পরে ফাইনাল হিয়ারিং এ যায় তারা চেঞ্জ করে দেয়, সাক্ষী বদলায় ফেলে। ম্যাজিস্ট্রেট তারা অ্যারেস্ট করে না, কিছু বলে না যে তুই বেটা আগে বললি কেন, এখন বলি কারণ আগে টাকা পয়সা খাওয়া শেষ। পেশকার দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে, রাজনৈতিক নেতা দিয়ে ফোন করে ম্যাজিস্ট্রেট ভাও করা শেষ। এই হচ্ছে আমাদের দেশ। আপনি বলেন যে একটা শিশু ধর্ষণ হওয়ার পর তার বাড়ি পুড়ে দেয়, এই সমস্ত খবর শুনলে একটা কোনো মানবিক মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব না। আমি, আমার 2জন বন্ধু ছিল, মানে বন্ধু মানে বাল্য বন্ধু না, পরে বন্ধুর মতো আমরা হয়েছিলাম। দুইজনই পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিল। তারা বলেছে যে এত অপরাধ এই দেশে যে চাকরি করা সম্ভব না। আমি বললাম এখানে শুনতে আর পারতেছি না। কয়েক সময় শরীর শুয়ে গেছিল, কিন্তু এত অসভ্যতা, এত বর্বরতা, এত মিথ্যা, তারা শেষে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, কোর্টের না, পুলিশ। তাহলে কোর্টের কি অবস্থা? এই দেশের মানুষ, অথচ এরা বলে এরা তৌহিদি জনতা। এখন আমার গালাগালি করবো মানুষ, এরা বলে তৌহিদি জনতা, এরা ফিলিস্তিনের জন্য কাঁদে।
এরা ভারতের মুসলমানের জন্য কাঁদে, বাংলাদেশে তার পড়শির বাড়ি পড়ে খোঁজ নেওয়ার কেউ নেই, তার পড়শি না খেয়ে থাকে খোঁজ নেওয়ার কেউ নেই। অথচ ইসলামে বলছে যে যে পড়শিকে পড়শি যার পড়শি, আবার এটা আবার জাল হাদিস বললে আমার কিছু করার নাই, কারণ এদের হুজুরদের সকালে বলে জাল হাদিস, বিকেলে বলে বাল হাদিস, আবার সন্ধ্যায় বলে হাদিস ঠিক আছে, আবার পরের দিন বলে আবার কি বলে নিজেরাই জান না। তাও আমি যা জানি তাই বলি। আমি যতদূর জানছি ইসলামে আছে, ইসলাম ধর্ম এই এই জিনিসটা আছে ইসলামে, যে পড়শি যদি না খায় থাকে সেই ইমানদার মুসলমান না। আর আপনি পড়শি বাংলাদেশের দরিদ্র লোকের সংখ্যা জানেন কত মানুষ না খেয়ে থাকে জানেন? আরে নিজের ভাইয়ের জমি দখল করে, বোনের জমি দখল করে, বাপের সম্পত্তি দখল করে, মায়ের সম্পত্তি দখল করে, মায়ে পোলার বিদেশ থেকে প্রবাস থেকে টাকা পাঠায় সেগুলো দখল করে। আবার বলেন তৌহিদি জনতা, আগে নিজেদের ঠিক করেন, অন্যের দিক চিন্তা পরে করেন। সব জায়গায় ব্যবসা করেন না, সব জায়গায় ব্যবসা করেন না। মানবিক বিষয়গুলো অন্তত একটু মানুষ হওয়ার চেষ্টা করেন। মুসলমান হওয়ার সবসময় চেষ্টা করেন, কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করলেন না। বাংলাদেশে যত মিথ্যা মামলা আছে সব ধনী মানুষ শক্তিমানেরা করে, মানে 90% মামলা ধনী এবং শক্তিমানের, 90% মিথ্যা মামলা শক্তিমান রাজনৈতিক টাউটবাটপাড়ারা করে। আর দরিদ্ররা মামলা করতেই পারে না, করলেও তারা হারে, উল্টা হয়। দেখলেন তো তার প্রমাণ। একজন ধর্ষক কুষ্টিয়ায় ধর্ষিতর বাড়ি পুড়ে দিছে, এলাকায় লোক নাই, ওই এলাকার একটা লোক ছিল না প্রতিবাদ করার, দিকে দেখেন কিছু, ওই যে গরিব মানুষ